চৈত্রের শেষ দিনে নানা আয়োজনে পুরনো বছরকে বিদায়। 1433কে বরণে বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি চারুকলায়, রমনায় নিশ্চিদ্র নিরাপত্তা। পহেলা বৈশাখে 11 উপজেলায় কৃষকের হাতে তুলে দেওয়া হবে কৃষি কার্ড। প্রকল্পের উদ্বোধন করে নতুন দিগন্তের সূচনা করবেন প্রধানমন্ত্রী। গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জাতিসংঘে প্রতারণা করেছে অভিযোগ জামায়াত আমিরের, কারো জমিদারি না মানার ঘোষণা। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু। ছোঁয়াচে হাওয়ায় শিশুদের নিয়ে জনাকীর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। যুদ্ধ পরিস্থিতিতে তৈরি পোশাক খাতে মরার উপর খাড়ার ঘা ফার্নেস অয়েলের মূল্য বৃদ্ধি। অনিশ্চিত ভবিষ্যতের দিকে দেশের প্রধানই রপ্তানি খাত। তেহরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প। তথ্য ওয়াল স্ট্রিট জার্নালের ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। আজ বাংলা 1432 সনের শেষ দিন। পুরনো বছরের সব হিসাব মিটিয়ে নতুনকে বরণের প্রস্তুতিতে ব্যস্ত রাজধানী। এই সময়টাতে নগর জুড়ে বাড়ে সাংস্কৃতিক আয়োজন আর চারুকলায় শেষ মুহূর্তের প্রস্তুতি, যেখান থেকে ছড়িয়ে পড়ে নববর্ষের মূল আবহ। আর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলা নববর্ষের সূচনা সেই মুঘল আমলে সম্রাট আকবর বাংলা সন চালু করেছিলেন। সময়ের সাথে সেই প্রথা রূপ নিয়েছে উৎসবে। আর রাজধানীতে যার সবচেয়ে বর্ণিল আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শোভাযাত্রা। নববর্ষকে ঘিরে মাসব্যাপী ব্যস্ত সময় পার করেছে চারুকলার শিক্ষার্থীরা। অক্লান্ত পরিশ্রমে তাদের হাতের তুলির ছোঁয়ায় তৈরি হয়েছে বড় বড় মুখোশ, প্রতীকী ও নানান রঙিন শিল্পকর্ম। বৈশাখের ভিড় এড়াতে আগের দিনই অনেকেই বন্ধু বান্ধব ও পরিবার নিয়ে ঘুরছেন চারুকলায়। এবারের বৈশাখটা বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে, কারণ এর আগের বিগত 2-3 বছরে যে বৈশাখটা হয়েছে এটা রমজানে হয়েছে। এখানে এসে ভালোই লাগছে, সবকিছু অনেক সুন্দর করে সাজানো। একটা আগেই বৈশাখের আগে একটা বৈশাখ বৈশাখ ফিল পাওয়া যাচ্ছে। সব প্রস্তুতি শেষ, তাই আমরা এখন ক্লাস নেই, দেখতে আসলাম আগের দিন যে কেমন প্রস্তুতি হয়েছে। প্রত্যেকবারে আসি, এবারও আসলাম, খুবই ভালো লাগছে। এবারের উৎসব হবে সকল বাঙালির মিলন মেলা, যেখানে সবাই একসঙ্গে একতাবদ্ধ হয়ে নতুন বছরকে বরণ করবে। আমরা তো এখানে প্রতি বছরই চেষ্টা করি যে নতুন নতুন কোনো কিছুই আসলে সংযোজন করতে, এই নববর্ষকে উদযাপন করতে গিয়ে যেন আমাদের মধ্যে ওই যে যত বেশি লোকজন অ্যাটেন্ড করবে অন্তর্ভুক্তি হবে, অর্থাৎ কালচারাল অন্তর্ভুক্তির এখানে একটা বিষয় আছে। তো সবভাবেই আমরা চেষ্টা করছি এবং আমাদের সাথে ক্ষুদ্র জাতি গোষ্ঠীগুলো অংশগ্রহণ করছে। এদিকে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজনের প্রস্তুতিও শেষ করে এনেছে আয়োজকরা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা উদ্যান। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিঝিল, মানিক মে এভিনিউ, বাংলা একাডেমি এবং রমনা বটমূল সহ রাজধানীর যে সকল স্থানে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, সেই সকল স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নতুন বছর 1433কে বরণের মাধ্যমে পুরনো সব গ্লানি মুছে ফেলার অপেক্ষায় এখন গোটা বাঙালি। মাজুমা ফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে পহেলা বৈশাখ আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানে আছেন আমাদের সহকর্মী শুভ খান। সেই সাথে দর্শক, বাঙালির সংস্কৃতির চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষের উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সেখানে আছেন আমাদের সহকর্মী মাকসুদুল হকিম। আমরা আমাদের 2 সহকর্মীর সাথে যুক্ত হতে চাই। শুরুতে দিতে চাই শুভ আপনার কাছে। শুভ, আপনি এই মুহূর্তে চারুকলায় আছেন, সেখানে বৈশাখ আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে জানাবেন আমাদের। জি তন্নি, আসলে আমি কিন্তু বিকাল থেকে চারুকলায় রয়েছি। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটিতে চারুকলার একটি ভবনের পাশে এখানে চারুকলার শিক্ষার্থীরা যে নকশি কাঁথা গেঁথেছেন, সেই জায়গায় বিকেল থেকে নারীদের উপচে পড়া ভিড়। ইতিমধ্যে আপনাকে আমি যদি একটু দেখাই, আসলে আগামীকাল বৈশাখ, তার আগেই কিন্তু আসলে কয়েকদিন আগ থেকেই কিন্তু চারুকলায় বৈশাখটা আসলে উদযাপন শুরু হয়ে গেছে। যদিও শিক্ষার্থীদের যে সৃজনযোগ্যটা প্রায় 15 থেকে 1 মাসের যে একটি সৃজনযোগ্য, সেটি কিন্তু চলেছে এবং সেই শেষে একদম শেষ পর্যায়ে এসে সব কিছুই তাদের রঙের তুলিতে ফুটিয়ে তুলেছে
পুরো চারুকলা জুড়ে বিভিন্ন কিছু, বিভিন্ন প্রাণীর মুখোশ, দোতারা, হাতি, দোয়েল, পেঁচা, অনেক কিছু তারা আসলে সৃজনযোগ্য তাদের হাতের কারুকাজ তারা আসলে ফুটিয়ে তুলেছে। এবং পেছনেই চারুকলার যে বকুলতলা, সেখানে বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি যে 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 জায়গাটিতে রয়েছে, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আসলে নারী, সকল বয়সের মানুষ কিন্তু আসলে ভেদাভেদ ভুলে বৈশাখের যে প্রাণের যে উৎসব, বৈশাখ কিন্তু আসলে প্রাণের উৎসব। 32 পেরিয়ে 33-এর যে বরণ, সেটি কিন্তু আসলে ইতিমধ্যে তার আপনাকে আসলে তন্নি আমি দেখানোর চেষ্টা করছি। যদি আমরা একটু যদি কারোর সাথে একটু কথা বলি, যে আসলে এখানে যারা রয়েছেন, যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি, বৈশাখের আগের দিনে এই যে বৈশাখের উৎসব আসলে কেমন লাগছে? খুবই ভালো, খুবই মজা লাগছে, অনেক এনজয় করছি। সবখানে এত মানুষের এত বিচরণ করছে, সবখানে অনেক ভিড়, তাও ভালো লাগছে যে মানুষ এত উৎফুল্ল হয়ে এনজয় করছে। কারণ গত 1.5 বছর আসলে এই জিনিসগুলো যতটাও থাকুক, আমাদের মনের মধ্যে ওই শান্তিটা ছিল না। তো আজকে আবার অনেক দিন পর এখানে এসে খুব ভালো লাগছে, এত মানুষকে একসাথে এনজয় করতে দেখে খুবই ভালো লাগছে। জি, তো আসলে আমরা আরও একটু যদি কথা বলার চেষ্টা করি যে বৈশাখের আগেই আসলে বৈশাখের এমন আয়োজন কেমন দেখছেন। এখানে একজন অভিভাবক রয়েছেন, এক পরিবার নিয়ে এসেছেন। যদি একটু বলি, আসলে এই যে বৈশাখের আগেই চারুকলার যে বৈশাখের আয়োজন আসলে কেমন লাগছে, পরিবার সহ এসেছে? সবারই ভালো লাগছে, স্পেশালি বাচ্চাদের খুবই ভালো লাগতেছে। তো ওরা যে এখানে আসছে, সবসময় তো এগুলো দেখে না। সো কেমন লাগছে তোমার কাছে? ভালো, বলো, অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগে। তোমার ভালো লাগছে? জি, আসলে এই যে কেমন লাগছে? আমাদের নববৈশাখের জন্য এই বছরে অনেক বেটার, খুবই সুন্দর হয়েছে। তরুণ তরুণী মেয়েরা খুব সুন্দর জাঁকজমে, এত আর্ট, সে বসা প্রকাশ করা যায় না। জি, তো আসলে এই যে জায়গাটিতে দাঁড়িয়েছে, এটি কিন্তু আসলে নারীদের যে ফটো সেশনের জায়গায় বলতে পারি। আসলে সকাল থেকেই আসলে কয়েকদিন ধরেই কিন্তু এখানে যে তাদের যে ফটো সেশন, ছবি তোলা, প্রিয়জন নিয়ে এসে পুরো চারুকলা জুড়েই কিন্তু আসলে পুরো এমন আয়োজন চলছে। যদি আসলে বলি, 32কে পেরিয়ে 33-এ পদার্পণ, শুভ নববর্ষ কিন্তু রাত পোহালেই। এই নববর্ষর কিন্তু আসলে যে রাত পোহালে যে নববর্ষ, তার আগাম যে নববর্ষ, সেটি কিন্তু আসলে চারুকলায় বেশ কয়েকদিন ধরে আসলে চোখে পড়ছে। তন্নি, শুভ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু আমাদের আরেক সহকর্মী ইমুর কাছে যেতে চাই। ইমু, আপনি এই মুহূর্তে শিল্পকলা একাডেমিতে আছেন। সেখানে আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান আয়োজন চলছে। সেখানকার সবশেষ অবস্থা জানতে চাই আপনার কাছে। চৈত্র সংক্রান্তির আয়োজনের খবর আমরা বিকেল থেকেই দিচ্ছিলাম, এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যে উন্মুক্ত প্রাঙ্গণ রয়েছে, সেখানে চৈত্র সংক্রান্তির আয়োজনের পাশাপাশি বর্ষবরণের আয়োজনও কিন্তু খুব জোরে সোরে চলছে। আমরা যদি একটু জানিয়ে রাখি যে পাশেই যে হল রয়েছে মূল নাট্যশালা, সেখানে কিন্তু আসলে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন বর্ষবরণ এবং চৈত্র সংক্রান্তির আয়োজনে তারাও কিন্তু একটি বিশাল আয়োজন করেছেন। আমরা আপনাদেরকে একটু জানাতে চাই যে এই যে চৈত্র সংক্রান্তির আয়োজনে আমরা নানা বয়সের মানুষদেরকে যেমন দেখেছি রং বেরঙের কাপড়ে পরিবার পরিজন বন্ধু বান্ধব সহ সেজে তাদেরকে কিন্তু এই আয়োজনে অংশ হতে আমরা খেয়াল করেছি। আমরা একটু এই যে আয়োজনটিতে ঘুরতে আসা বলার চেষ্টা করব, আপনাদেরকে দেখাতে চাই আসলে মূলত আয়োজনটি নিয়ে তাদের কেমন উৎসাহ যারা এখানে ঘুরতে এসেছেন। একটু জানতে চাই এইবারের উৎসব এবং চৈত্র সংক্রান্তি আগামীকাল পহেলা বৈশাখ, কেমন লাগছে আয়োজন, বা কি মনে হচ্ছে এই আয়োজনটিকে ঘিরে, যদি একটু জানান। খুবই ভালো লাগছে। আমরা আসলে খুবই সংস্কৃতি মনা। আমরা 3 বান্ধবী প্রায় ঘুরে বেড়াই, বিভিন্ন জায়গায় ঘুরি। আর যেহেতু চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ, তো পহেলা বৈশাখ, এতে আমরা ঘুরতে আসবই। তো সেই জন্যই আমি একজন গেট থেকে হেঁটে চলে আসছি, আর আমার বান্ধবীরা আসছে জিগাতলা থেকে। তো আমরা একসঙ্গে বিভিন্ন খাবার আছে, শাড়িও কিনে ফেললাম, ছবি তুললাম, বায়োস্কোপ দেখলাম, তারপরে যে গান উপভোগ করছি, ভীষণ ভালো লাগছে, ভীষণ। আর যদি আপনাদের থেকে জানতে চাই কেমন আপনাদের এই সময়টাকে উদযাপন করার জন্য বান্ধবীরা এলেন, একটু জানতে চাই ছোটবেলার সময়টা কিভাবে কাটতো আসলে। আমিও সেইটাই বলতে চাইছিলাম যে আমরা ওইখানে বায়োস্কোপ দেখলাম, আমরা মানে বলেই আসছি যে আমরা একদম ছোটবেলায় চলে যাব। আমাদের বয়স যে 50 ক্রস করছে, এটা আমরা মনেই রাখবো না। আমরা 15, 16, 18 বয়স এটা ভাববো। সেই জন্য আমরা 3 জন মিলে এখানে বায়োস্কোপ দেখলাম, খাবার খেলাম। আর বাঙালি আর পহেলা বৈশাখ ওইটা আলাদা করা যায় না। বাঙালি পহেলা বৈশাখ একটার সাথে একটা জড়িত। আমরা শাড়ি পরি, টিপ দেয়, হাতে চুড়ি পরি, খুব ভালো লাগে। আর এই শিল্পকলার অনুষ্ঠান সবসময় ভালো লাগে।
ধন্যবাদ আপনাদেরকে। আমরা শিল্পকলা একাডেমির এই উন্মুক্ত প্রাঙ্গণে বেশ কিছু সংস্কৃতি কর্মীদেরকেও দেখেছি, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। একজন সংস্কৃতি কর্মী আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। শিল্পকলার এবারের আয়োজন নিয়ে জানতে চাইবো, সংস্কৃতি কর্মী হিসাবে আপনারা কেমন উপভোগ করছেন এই পুরো আয়োজন? আসলে প্রথমেই ধন্যবাদ এই বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে এই ধরনের একটি আয়োজনের জন্য। কারণ আপনি লক্ষ্য করবেন যে শিশু, তরুণ সব বয়সের দর্শক শ্রোতা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং চৈত্র সংক্রান্তি হচ্ছে বাংলা ঐতিহ্যের একটি অন্যতম ঐতিহ্য। নতুন বছরকে স্বাগত জানানো হবে এবং আজকে পুরাতন বছরকে বিদায় দেওয়া হবে এবং এটা অনেক হাজার বছর ধরেই বাংলাদেশে চলে আসছে। কিছুদিন বন্ধ ছিল, কিন্তু আবার নতুন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই আয়োজনটা শুরু করেছে। আমি তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিব এবং এই ধরনের যত ঐতিহ্য রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং আমরা যারা শিল্প চর্চার সাথে আছি তাদেরকে যুক্ত করে যদি আয়োজন করা হয়, আমি মনে করি বাংলাদেশের শিল্প চর্চা আরও বহুদূর এগিয়ে যাবে। ধন্যবাদ। তন্নি, শুনছিলেন এই যে পুরো আয়োজনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি উৎসবমুখর পরিবেশই মূলত রয়েছে এবং বাঙালি লোকজ সংস্কৃতির যে মূলত ধারা, হাজার বছরের ঐতিহ্য যাকে আমরা বলি, সেইখান থেকে যদি বলি এবারের চৈত্র সংক্রান্তির আয়োজন বিগত কয়েক বছর ধরে যে আয়োজনগুলো ছিল সেখান থেকে বেশ ভিন্ন এবং যারা এখানে ঘুরতে আসছেন পরিবার পরিজন বন্ধু স্বজন নিয়ে, তাদের কাছেও এবারের উৎসবটিকে রঙিন করবার জন্য বিভিন্ন রকমের আয়োজন কিন্তু এই শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চেষ্টা করেছে শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ রাখবার জন্য। এই ছিল মূলত বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে চৈত্র সংক্রান্তি এবং বৈশাখী উদযাপনের যে আয়োজন, তা নিয়ে আমার কাছে সর্বশেষ। ইমু, ধন্যবাদ আপনাকে। বাংলা নববর্ষ 1433কে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী। বাণীতে নববর্ষের এই শুভক্ষণে সংকীর্ণতা ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে মানব কল্যাণের পথ অনুসরণ করার আহ্বান প্রধানমন্ত্রীর। বলেন, দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর যাত্রা শুরু করে নতুন গণতান্ত্রিক সরকার। দায়িত্ব নিয়েই সরকার রাষ্ট্র এবং সমাজের সব শ্রেণী পেশার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। দেশের জনগণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির অন্তর্নিহিত সহনশীলতা, উদারতা ও সম্প্রীতির চর্চা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে আশা জানান প্রধানমন্ত্রী। বৈশ্বিক নানা সংকটের প্রেক্ষাপটে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা আরও জরুরি বলে মনে করেন তারেক রহমান। পহেলা বৈশাখ নববর্ষের দিন 11টি উপজেলায় প্রায় 1500 কৃষকের হাতে কৃষি কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেই এই প্রকল্পের উদ্বোধন করে বাংলা নতুন বছরে নতুন দিগন্তের সূচনা করবেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। আগামীকাল পহেলা বৈশাখে বাংলা নববর্ষের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ইনশাল্লাহ কৃষক কার্ড যেভাবে শুরু হচ্ছে তার মাধ্যমে বাংলাদেশে একটি নতুন পথযাত্রা শুরু হচ্ছে, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘদিন ধরে গৃহীত যে কর্মসূচিগুলো রয়েছে সেটিরই ধারাবাহিক বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ। আগামীকাল কৃষি কার্ডের উদ্বোধন করতে টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের আগমন ঘিরে উচ্ছ্বসিত জেলার সর্বস্তরের মানুষ। স্টেডিয়াম মাঠে চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ। এরই মধ্যে অনুষ্ঠান স্থল পরিদর্শন করেছেন কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী। কৃষি কার্ডের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে প্রত্যাশা সবার। বিএনপির নির্বাচনী ইস্তেহারে ছিল কৃষক কার্ড প্রবর্তন। সেই প্রতিশ্রুতি পূরণ হচ্ছে বাংলা নতুন বছরের প্রথম দিন থেকে। কৃষি কার্ড উদ্বোধন অনুষ্ঠানের জন্য প্রস্তুত টাঙ্গাইল। এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তারা বলেন, কৃষি কার্ডের মাধ্যমে ভর্তুকি, প্রণোদনা ও সরকারি সহায়তা সরাসরি কৃষকদের হাতে পৌঁছে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর নিজের চিন্তার একটা ফসল। কৃষক যেন প্রতিটা ক্ষেত্রে তার পণ্যের ন্যায্য মূল্য এবং ন্যায্য অধিকার পায়, এ কারণেই এই কৃষক কার্ড চালু করা হয়েছে। এই কৃষক কার্ড উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আসবেন। টাঙ্গাইলবাসী আমরা আনন্দিত, আমরা উজ্জীবিত। আমরা মনে করি যে এটা টাঙ্গাইলবাসীর জন্য অনেক বড় একটা সম্মানের বিষয়। সারা দেশের স্টেডিয়ামগুলোর উন্নয়নের কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। জানানো হয়, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে কাজ চলছে। টাঙ্গাইল স্টেডিয়াম থেকে শুরু করে আমাদের সারা বাংলাদেশেই আমরা মাঠ সংরক্ষণের জন্য ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আশা করি আপনাদের এই টাঙ্গাইল স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে জিমনেশিয়াম, যেখানে যেখানে যে সমস্যা রয়েছে সেগুলো আমরা দ্রুতই সমাধান করব। আগামীকালের প্রোগ্রামের ব্যাপারে অত্যন্ত আনন্দিত, গর্বিত যে মাননীয় প্রধানমন্ত্রী কৃষক কার্ড এই টাঙ্গাইল থেকে উদ্বোধন করবেন।
এটি ঐতিহাসিক একটি দিন। কৃষকদের ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতেই কৃষি কার্ড একটি যুগান্তকারী উদ্যোগ। এতে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। কারো পারিবারিক রাজতন্ত্র ফ্যাসিজম জাতির উপর চালানো হলে তা রাজনৈতিকভাবে বরদাস্ত করা হবে না। জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির। আর বিরোধী দলীয় চিফ হুইপ বলেছেন, জুলাই সনদকে বিএনপি দলীয় ইশতেহারে পরিণত করে গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। কখনো পলিটিক্যাল ক্রাইসিস। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে 11 দলীয় ঐক্য। পার্লামেন্ট বয়কট নামে একটা কেস আছে, পার্লামেন্ট বয়কট কেস। জোটের শীর্ষ নেতারা অভিযোগ করেন, দেশের বর্তমান সংকটের জন্য বিএনপি দায়ী। তারা বলেন, রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনের মাধ্যমে দেশকে অনিশ্চিত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। ক্ষমতা এসে 1.5 মাস পারেননি, 42,000 কোটি টাকার মতো ব্যাংক থেকে আপনারা লোন করেছেন। সব জায়গায় আপনারা হাত দিচ্ছেন, অমুককে সরাও, অমুককে পাল্টা, অমুককে রিজাইন করো। আপনার অবস্থা দেখে মনে হয় সেই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে আপনি ধাবিত হয়েছেন। প্রধানমন্ত্রীকে চিন্তা করতে হবে যে যতই কিছু করুক না কেন শেষ পর্যন্ত দায়ভারটা আপনার উপরে আসবে। আপনার মা বলেছে সংবিধান ছিঁড়ে ফেলায় দেওয়া, কেন বলেছেন? এখানে অনেকগুলি বৈষম্য রয়েছে। বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন, বিএনপি দেশকে দুর্যোগের দিকে ঠেলে দিয়েছে, তাই এর দায়ভারও তাদেরকেই নিতে হবে। 16 বছরের ধ্বংসযজ্ঞের পরে, এই অন্তর্বর্তী সরকারের পরে এই নতুন সরকার খুব সহজেই দেশের এই ধরনের সংকট সামাল দিতে পারবে না। এটা খুবই কমন সেন্স, এটা আমরা সকলেই জানি। অন্তর্বর্তী সরকারের গত 1.5 বছরে যেই জিনিসটা আমরা আলাপ করেছি, এখন আমাদেরকে ঠিক সেই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আলাপ করতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আবারও আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে। এবং জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি, ফলে বিএনপিকে এর দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশ কারো রাজনৈতিক চাপ বা চোখ রাঙানিতে পরিচালিত হবে না। জুলাই যুদ্ধের মধ্য দিয়ে যেই প্রজন্ম, যেই দেশ গড়ে উঠেছে, এই দেশ কারো চক্রাঙ্গানির পরোয়া করে না। অতীতে যারাই আচরণ করেছে তাদের পরিণতি চোখের সামনেই দেখতে পাচ্ছেন। মনে রাখবেন, অপকর্ম করলে আগেরটার চাইতে পরের পরিণতি আরো ভয়ঙ্কর হবে। অপসংস্কৃতি যেখানেই হোক, ইনশাল্লাহ আমরা বসে বসে আঙ্গুল চুষব না। আমরা জনগণের সাথে থাকব, জনগণকে সাথে নিয়ে তার মোকাবেলা করব। ইসলামী ব্যাংকে অস্থিরতা তৈরি হলে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ব্যাংকে অভ্যুত্থান করার পরে এখন দেশের সবচেয়ে বড় ব্যাংক, এখন ইসলামী ব্যাংকে আবার নতুন করে অভ্যুত্থান শুরু হয়েছে। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির 36টি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার 16 এপ্রিল থেকে। দলের টিকিট পেতে নিজের এলাকা নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানাতে পার্লামেন্টারি বোর্ডের মুখোমুখি হতে হবে তাদের। ত্রয়োদশ সংসদে সংরক্ষিত আসনে নির্বাচনে বিএনপির মনোনয়ন ফর্ম কেনা ও জমাদানের শেষ দিনে রবিবারও উৎসব মুখর ছিল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। নির্ধারিত সময় শেষ হলেও অনেকে মনোনয়ন ফর্ম জমা দিতে না পারায় আজও মনোনয়ন ফর্ম জমা নিচ্ছে বিএনপি। এদিকে জামায়াতের সংরক্ষিত আসনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে 21 এপ্রিলের মধ্যে। এ বিষয়ে আগামীকাল সকালে মগবাজারে জামায়াতের প্রধান কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সংসদে বিরোধী দলের কোটা হিসেবে 68 সংসদ সদস্যের আনুপাতিক হারে জামায়াত পাবে 12টি আসন। 30 ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 2 শিশুর হামে মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও সারা দেশে হাম শনাক্ত হয়েছে 82 জনের। সম্প্রতি দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় শিশুদের নিয়ে হাসপাতালে ভিড় করছেন অভিভাবকেরা। তবে বিশেষজ্ঞরা বলছেন, শরীরে হামের অন্যতম উপসর্গ গুটি বা র্যাশ আসলেই আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ অন্য রোগের কারণেও এমন লক্ষণ দেখা দিতে পারে। হাম ছোঁয়াচে হওয়ায় চিকিৎসকরা শিশুদের নিয়ে যে কোনো জনাকীর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। নরসিংদী থেকে হামে আক্রান্ত হয়ে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে আসা হয় 6 মাসের প্রিয়সী বর্মনকে। সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে সে। 6 হাসপাতাল ঘুরে একই হাসপাতালে আসা নারায়ণগঞ্জের 10 মাস বয়সী আয়েশাও সুস্থ হয়ে ফিরছে বাড়িতে। 7 দিন চলতেছে যে হাম হয়েছে। হামের পাশাপাশি জ্বর ছিল, ঠান্ডা ছিল, কাশি ছিল, এখন সুস্থ হয়েছে আর কি। প্রথম আমরা গেছিলাম আপনার মাওতাল গেছি, ওই জায়গায় সিট ছিল না, বলছে দেরি হইতে পারে। পরে গেছি কর্মীটলা গেছি, ওই জায়গায় রাখে নাই। পরে গেছি আবার এই যে শ্যামলী শিশু হসপিটালে, ওই জায়গায় রাখে না, আরও 2টাতে গেছিল,
লাস্টে এই জায়গায় রাখছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, তবে চিকিৎসার ক্ষেত্রে উপসর্গ নিশ্চিত হয়ে চিকিৎসা দিতে হবে। পাবলিক হেলথ ওখানে আমরা স্যাম্পল পাঠাই, আমরা যতগুলো স্যাম্পল পাঠিয়েছি তার 50% ক্ষেত্রে হয়ে যাচ্ছে অ্যান্টিবডি পজিটিভ আসছে। যখন একটা এপিডেমিক ঘটে বা আউটব্রেক ঘটে তখন আমাদেরকে ডেফিনেশন অনুযায়ী হয়তো তাকে হাম বলতে হয়েছে, হাম নাও হতে পারে, কারণ অনেক রোগ আছে, জ্বর হয়, র্যাশ হয়, হয়তো হাম না। বাচ্চাদের ক্ষেত্রে এই জন্য আরও অনেক ভাইরাস আছে। হাম ছোঁয়াচে রোগ হওয়ায় পহেলা বৈশাখের উৎসবে শিশুদের বাইরে বের না করার পরামর্শ চিকিৎসকদের। এই উৎসবের ভিতরেও কিন্তু আমার হাম রোগীটা ছড়াতে পারে। আপনারা যদি উৎসবটা একটু বাসায় বসে করেন, অতি জনতার মধ্যে না যান, তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। কারণ এই একটা বাচ্চা তো আপনার 14 দিন হয়তো তার ভিতরে এই জীবাণুটা সুপ্ত অবস্থায় থাকে, আর জ্বরটা আসার সাথে সাথে গায়ের ভিতরে র্যাশ হয় না, 4 দিন পরে র্যাশ হয়। চিকিৎসকরা বলছেন হামের রোগী শনাক্ত হলে দ্রুত আইসোলেশন নিশ্চিত করা জরুরি। অবহেলা করলে সমাজে মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ফার্নেস অয়েলের দাম এক ধাক্কায় লিটারে প্রায় 25 টাকা বাড়ায় শঙ্কিত উদ্যোক্তারা। তাদের আশঙ্কা, এর ধারাবাহিকতায় বিদ্যুতের দাম বাড়লে উৎপাদন ব্যয় আরও বাড়বে। তৈরি পোশাক শিল্প মালিকদের অভিযোগ, এমনিতেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে পণ্যের উৎপাদন ব্যয় বেড়েছে প্রায় 25%। জ্বালানি সংকটে প্রতিদিনই কারখানায় লোডশেডিং হচ্ছে 5 থেকে 6 ঘন্টা। এর ওপর ফার্নেস অয়েলের দাম বাড়ায় এখন বিদ্যুতের ঘাটতি দেখা দিলে শিল্পের সংকট প্রকট হবে। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 85% আসে তৈরি পোশাক খাত থেকে, কিন্তু ট্রাম্পের শুল্ক ধাক্কা আর ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসে এখন প্রায় কুপোকাত প্রধান এ রপ্তানি খাত। শিল্প উদ্যোক্তারা বলছেন, যুদ্ধের কারণে এরই মধ্যে প্রায় সব ধরনের সুতার দাম বেড়েছে কেজিতে 40 থেকে 60 সেন্ট পর্যন্ত। এর সঙ্গে বাড়তি জাহাজ ভাড়া ও পরিবহন ব্যয় আর গ্যাস বিদ্যুতের সংকট যোগ হয়ে তৈরি পোশাকের উৎপাদন ব্যয় বেড়েছে 20 থেকে 25%। সুতার দাম গত 1 মাস আগে ছিল $2.60, 50, 70, এখন বর্তমান $3.30। যুদ্ধের কারণে র মেটেরিয়াল আসতে পারছে না, এই কারণে প্রোডাকশন হচ্ছে না। প্রোডাকশন না হতে যেগুলো স্টক আছে সেগুলো সুতরাং দাম বেড়ে গেছে। আবার জ্বালানি সংকট, হ্যাঁ। তো আসলে এই যে শিল্প মালিকরা আগামী 6 মাস পর কি হবে এটা বোঝা মুশকিল। শিল্প মালিকরা জানালেন, যুদ্ধ শুরু থেকে দৈনিক গড়ে 5 থেকে 6 ঘন্টা লোডশেডিং পোহাতে হচ্ছে কারখানাগুলোকে। এখন ফার্নেস অয়েলের দাম এক লাফে লিটারে 24 টাকা 59 পয়সা বাড়ায় বিদ্যুতের উৎপাদন কমলে সংকট আরও বাড়বে। আমাদের ধরে এক একটা ইউনিটে 5-7-10 হাজার ওয়ার্কার, তাহলে 1 ঘন্টা বসে থাকলে 10,000 ওয়ার্কারের যদি যার সর্বনিম্ন বেতন তার 25,000 টাকা, তাহলে তা আমরা যদি মিনিট, ঘন্টা, ডে হিসাব করি কত টাকা পড়ে। তো সেখানে যদি 5 ঘন্টা যদি লোডশেডিং থাকে, আমি তো ওই কর্মচারী, ওই শ্রমিকরে আমি তো কম বেতন দিতে পারবো না। উদ্যোক্তাদের শঙ্কা, তৈরি পোশাক সহ রপ্তানিমুখী বৃহৎ শিল্পে এখন জ্বালানির দাম বৃদ্ধির ধাক্কা সামলানোর সক্ষমতা নেই। যদি এই ধারা অব্যাহত থাকে আরও 2-3 মাস বা আরও 2 মাস, এইটা আমরা আপাতত যে দেখতেছি, আমরা আমাদের রপ্তানি গার্মেন্টস শিল্পের কথা বলি, আমাদের মিনিমাম 30% রপ্তানি লেস হয়ে যাবে। কারণ আপনি দেখেছেন যে গত 8 মাস ধারাবাহিকভাবে আমাদের রপ্তানি কিন্তু ডাউনের দিকে যাচ্ছে। উদ্যোক্তারা বলছেন, দেশের শিল্প খাতে ব্যবহৃত জ্বালানির দাম সহনীয় রাখার পাশাপাশি নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে না পারলে বাধাগ্রস্ত হবে রপ্তানি, হোঁচট খাবে দেশের অর্থনীতি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। তীব্র গরম আর প্রখর রোদের মধ্যে রাজধানীতে জ্বালানি সংকট যেন এক নীরব দুর্ভোগে রূপ নিয়েছে। রাজধানীতে জ্বালানি পরিস্থিতি নিয়ে সবশেষ জানাতে মহাখালী এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে এই মুহূর্তে আসলে কেমন চিত্র দেখছেন? ভোগান্তির খবর আছে কিনা কোনো? তো নিয়ে দুপুরের পর থেকেই আমি রাজধানীর বিভিন্ন গ্যাস স্টেশন, তেল স্টেশনের যেগুলো পাম্প রয়েছে সেগুলো দেখছিলাম, মানুষের দুর্ভোগের চিত্র তাদের কাছে শুনছিলাম। আমি এই মুহূর্তে রয়েছি মহাখালী গুলশান সার্ভিস স্টেশনে। এখানে প্রায় সকাল 5:30 থেকে শুরু করে এখন পর্যন্ত তেল পায়নি এরকম ভুক্তভোগীর সংখ্যা অনেকেই আমরা দেখেছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এইখান থেকে ঠিক গুলশান 1 পর্যন্ত, অর্থাৎ মহাখালী থেকে গুলশান 1 পর্যন্ত এই
যে গাড়ির সারি সেটি গুলশান পর্যন্ত চলে গেছে। যদিও 14 ঘন্টারও বেশি সময় দাঁড়িয়ে তেল পায়নি শত শত গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। তারা ক্ষোভ ছাড়ছেন, তারা দুঃখের কথা বলছেন, তারা জানাচ্ছেন যে অনেকেই এখানে না খেয়ে তারা সেই 10 থেকে 14 ঘন্টার মতো সময় এখানে অতিবাহিত করছেন। এবং একই সাথে যদি আপনাকে বলি তো নিজে আমি দুপুর থেকে রাজধানীর বিভিন্ন স্টেশনগুলো ঘুরেছি। বেশিরভাগ স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ হচ্ছে, তবে কিছু কিছু স্টেশনে তেল পাওয়া যাচ্ছে না। সেই জায়গা থেকে যারা সারিবদ্ধভাবে যারা লাইনে ছিল তারা খুবই একটা বিপাকে পড়েছে। যদি আমি একজন কাছে জানতে চাই এই মুহূর্তে যে আপনি কখন থেকে এখানে দাঁড়িয়েছিলেন এবং যদি বলতেন আপনার। আমরা সকাল 5:30টার থেকে লাইনে দাঁড়ানো। আমরা প্রায় গুলশান যে কালভার্ট আছে ওইখান থেকে সিরিয়াল ধরে আমরা এখন পাম্পের কাছাকাছি আসছি। এখন আমাদের অফিসের 4টা গাড়ি সিরিয়ালে, একটা গাড়ি তো পর্যাপ্ত পরিমাণে তেল নাই। অনলি এইখান থেকে অফিস পর্যন্ত যাইতে পারবো না, রাস্তা গাড়িটা বন্ধ হয়ে যাবো। এই মুহূর্তে এরা পাম্প বন্ধ করে দিছে। আর তারা সারা দিন এইভাবে অফুরন্ত তেল দিয়ে গেছে, কোনো গাড়িতে তেল দেয় নাই। তারা এইভাবে সব ড্রামে তেল দিছে। মানুষকে দেখেন, একটা পাম্পের মধ্যে একটা গাড়ি নেই, সব মানুষ। প্রত্যেকটা মানুষের কাছে ড্রাম ছিল, ড্রামে মানুষ তেল নিয়ে গেছে। এবং কি উল্টা পথে যারা ঢুকাইছে তারাও গাড়ির মধ্যে করে ড্রাম নিয়ে আসছে, ওই ড্রামে করে তারা তেল নিয়ে চলে গেছে। আর আমরা এত সকাল থেকে না খাওয়া, এই সকাল থেকে প্রায় 4-5টা ড্রাইভার আমার কোম্পানির, বাকিগুলো তো বাদে, বন্ধ করতে হবে পাম্পে সম্পূর্ণ সিন্ডিকেট। এই পাম্পে যতগুলা স্টাফ আছে প্রত্যেকটা স্টাফ পকেট ভর্তি করছে টাকা দিয়া, কিন্তু আমরা তেল পাইনি। এখন শুনছিলেন এরকম মানুষের প্রত্যেকের সাথে এখানে যারা দাঁড়িয়ে আছে 14-15 ঘন্টা ধরে যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকের সাথে কথা বললে একই রকমের আসলে চিত্রের কথা শোনা যায়। তো তনি, এই ছিল আমার কাছে মহাখালী সার্ভিস স্টেশন থেকে সর্বশেষ। সানি, ধন্যবাদ আপনাকে। আগামী সপ্তাহ থেকে মেডিকেল ও ব্যবসায়ী ভিসা কার্যক্রম সহজ করতে সম্মত হয়েছে ভারত। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মেডিকেল ভিসাগুলা ওপেন আপ করে দিতে শুন, তো ওনারা এটা পজিটিভলি রিসিভ করছেন। তো মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক, ওই দিক থেকে আমরা দেখতে পাবো। অবসরে যাওয়ার পর কোনো বিচারপতিকে লোভনীয় পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া থাকলে সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও ইউএনডিপি যৌথ ইন্টার্নশিপ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। যারা বড় বড় কথা বলছেন, রিটায়ারমেন্টের পরে যে চাকরি খুঁজছেন, বিভিন্ন কমিশন করতে চাচ্ছেন, রিটায়ারমেন্টের পরে সেখানে চাকরি করবেন, বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান হচ্ছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি তো ছিলেন বাবা। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে রিটায়ারমেন্টের পরে, চিফ জাস্টিস থেকে রিটায়ারমেন্টের পরে আপনাকে কেন আইন কমিশনের চেয়ারম্যান হতে হবে? ইরানে আবারও হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রবিবার প্রেসিডেন্ট ট্রাম্পের হরমুজ প্রণালীতে অবরোধের পাশাপাশি তেহরানে আবারও বিমান হামলা চালানোর বিষয়টিও তার বিবেচনায় আছে। প্রতিক্রিয়ায় ইরান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘির গালিবফ বলেছেন, ওয়াশিংটনের হুমকির কাছে তেহরান নতি স্বীকার করবে না। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস জানিয়েছে, সব পথই খোলা রাখা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বন্দরে শুরু হতে যাচ্ছে অবরোধ, যার ফলে বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা সমাধান ছাড়াই শেষ হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্বের মোট তেলের 1/5 পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। ট্রাম্পের নির্দেশের পরই বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই বাজারে অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয় বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। মুম্বাইয়ের আকাশটা আজ অদ্ভুতভাবে থমথমে, যেন সুর হারিয়েছে শহর। সেই নীরবতার মাঝেই শেষবারের মতো বিদায় দেওয়া হলো ভারতের সুর সম্রাজ্ঞী আশা ভোসলেকে। চোখের জলে প্রিয় সঙ্গীত শিল্পীকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন তারা। মুম্বাইয়ের লোয়ার প্যারেলের সেই পরিচিত বাসভবনের সামনে ভিড়, কিন্তু নেই কোনো শব্দ, শুধু চোখের জলে ভিজে ওঠা অসংখ্য মুখ, যারা শেষবারের মতো দেখতে এসেছে তাদের প্রিয় সঙ্গীত শিল্পী আশা ভোসলেকে।
জাতীয় পতাকায় মোড়া তার নিথর দেহ যেন এক ইতিহাসের ভার বহন করছিল। রাষ্ট্রীয় মর্যাদায় এ বিদায় ছিল গর্ব আর শোকের এক অদ্ভুত মিশেল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস পুষ্পবস্তক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। ভারতের সুসম্রাজ্ঞী আশা ভোসলের শেষ যাত্রায় এদিন সকাল থেকেই তার বাসভবনে ভিড় জমিয়েছিল অগণিত অনুরাগী ও ভক্তরা। পরে বিকেল 4টার দিকে মুম্বাইয়ের শিবাজি পার্কে সম্পন্ন হয় তার শেষকৃত্য। একটি যুগ যেন সত্যি শেষ হয়ে গেল। দশকের পর দশক ধরে অসংখ্য ভাষায় অসংখ্য সুরে যে কণ্ঠ জড়িয়েছিল কোটি মানুষের জীবনে, সে কণ্ঠ আজ স্তব্ধ। তবু আশা ভোসলের গান ভেসে বেড়াবে রেডিওর তরঙ্গে, স্মৃতির অ্যালবামে আর মানুষের হৃদয়ের গভীরে। সঙ্গীতা ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন।